আলাইকুম। আমি মরিয়ম আক্তার উর্মি, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, পাওয়ারডগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দ্বিতীয় পত্র দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম অধ্যায়টির নাম হচ্ছে বীমা সম্পর্কে মৌলিক ধারণা। তাহলে এই নামটা শুনে বুঝতে পারছো এখানে কি অধ্যায়? এটা হলো বীমার অধ্যায়। তোমাদের এটা হচ্ছে বীমা অধ্যায়। তাহলে বীমা কি? বীমা সম্পর্কে মৌলিক ধারণা পাওয়ার আগে আগে আমাদের জানতে হবে কি বীমাটি কি। আচ্ছা, আমি একটু বীমা সম্পর্কে বলার আগে আর একটু অন্যভাবে একটু বলি। ধরো রফিক সাহেব একজন ব্যক্তি, করিম সাহেব আরেকজন ব্যক্তি। উনি একজন ব্যবসায়ী। ওনার একটি সুখী পরিবার আছে, একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে। উনি বীমা কোম্পানিতে জব করে। খেয়াল করো, উনি হচ্ছেন ব্যবসায়ী, ওনার একটা সুখী পরিবার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আল্লাহর রহমতে উনি খুব সুখী। কিন্তু উনি এখন চিন্তিত, কেননা যদি কোনো কারণে ওনার যদি কিছু হয়ে যায় তাহলে ওনার পরিবারের কি হবে? যদি কোনো দুর্ঘটনা ওনার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় তখন তিনি গাড়ির কি হবে? যদি বাড়িটি আগুন লেগে যায় তাহলে তার কি হবে? এইসব বিষয় নিয়ে রফিক সাহেব অনেক বেশি চিন্তিত। তখন সে তার বন্ধুর করিম সাহেবের সাথে পরামর্শ করলো যে তিনি কি করবে। তাহলে দেখো, যেহেতু করিম সাহেব কি একজন বীমা কোম্পানিতে জব করে, তখন তিনি রফিক সাহেবকে বললো যে বীমা করার জন্য। তিনি বললো, এটা আবার কি? বীমা আমি কিভাবে করব, বা এটা আমাকে কিভাবে কি করবে, আমাকে উপকার করবে, আমার চিন্তা থেকে আমাকে মুক্ত করবে। তখন করিম সাহেব বলল যে তুমি প্রতি মাসে বীমা কোম্পানিতে কিছু টাকা দিবে, বীমা কোম্পানি এর বিনিময়ে তোমার চিন্তা দূর করবে। তিনি বললেন, এটা আবার কিভাবে সম্ভব? ধরো যে তুমি প্রতি মাসে যদি বীমা কোম্পানিতে 10,000 টাকা করে টাকা দাও, এটা বলে যে আমার মৃত্যুর পর আমার পরিবারকে 25 লক্ষ টাকা দিবে। তখন রফিক সাহেব অবাক হয়ে গেল যে যদি আমি না মারা যাই। তখন সে বললো যে না মারা গেলে তো ভালো, কিন্তু যদি তুমি 1 বছর পরে মারা যাও তাহলে তোমাকে বীমা কোম্পানি কি করবে? সেই তোমার পরিবারকে যে 25 লক্ষ টাকা দিবে। তখন সে বললো এটা তো খুব ভালো হয়। তখন আবার করিম সাহেব বললো যে তোমার গাড়িরও তুমি কি করতে পারো? বীমা করতে পারো। যখন তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তখন তোমাকে আবার সেই যতটুকু ক্ষতিপূরণ হবে সেই অনুযায়ী সেটা কি করবে? পূরণ করে দিবে। আবার বাড়িরও তুমি বীমা করতে পারো। বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে বীমা করলে পুনরায় সেই বাড়িটা আবার নতুন করে তৈরি করে দেওয়া হবে। তখন তো রফিক সাহেব খুবই আনন্দিত হয়ে গেলেন এবং তিনি তার চিন্তা থেকে মুক্তি পেলেন। তাহলে এটা বোঝায় যে বীমা কোম্পানি কি করে? কোনো ব্যক্তির কি করে? চিন্তা দূর করে, ঠিক আছে, ঝুঁকি দূর করে। তিনি তার পরিবারকে নিয়ে ঝুঁকিতে ছিলেন, তিনি তার বাড়িকে নিয়ে ঝুঁকিতে ছিলেন, তিনি তার গাড়িকে নিয়ে ঝুঁকিতে ছিলেন। বীমা কি করলো? তার কি এই ঝুঁকিগুলো কি করলো? দূর করলো। সেটা কি? একটা সংক্ষিপ্ত প্রিমিয়ামের বিনিময়ে তাকে কি তার এই ঝুঁকিগুলো কি সে কি করলো? দূর করলো। আচ্ছা, এবার আমি আরেকটু ভাবে বলি। ধরো তোমাদের স্কুল সেকশনে ছেলেরা আসে, তারা তাদের সাইকেল নিয়ে আসে। ধরো কোন একটা ছেলে তার সাইকেল নিচে রেখে আসলো, এবং সে খুব চিন্তিত, যদি তার সাইকেলটা যদি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তখন সে কি করবে? তখন একদিন একটা বীমা প্রতিষ্ঠান থেকে কিছু লোক এসে বললো যে তোমরা যদি তোমাদের সাইকেলের একটি করে বীমা করো তাহলে সাইকেল যদি চুরি হয়ে যায় তাহলে তোমাদের আবার পুনরায় নতুন সাইকেল কি মেড করে কিনে দেওয়া হবে। তখন ছেলেটা তো খুব খুশি। যদি তারা
যদি সে প্রতি মাসে 20 টাকা করে দেয়, তাহলে যদি এই সাইকেল চুরি হয়ে যায় তাহলে সে কি নতুন করে সাইকেল কি নতুন একটা সাইকেল কিনে দিবে। ধরো আমাদের এখানে 4000 স্টুডেন্ট ছেলে পড়ে, প্রতিটা ছেলে থেকে যদি বীমা কোম্পানি 20 টাকা করে নেয় তাহলে কত টাকা হয়? 80,000 টাকা। ঠিক আছে, 4000-এর মধ্যে সবাই কিন্তু বীমা করবে না, সেক্ষেত্রে যদি 3000 করে তাহলে কত হয়? 60,000 টাকা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বীমা কোম্পানি 60,000 টাকা পাচ্ছে, আর ওইদিকে ছেলেটা যদি বীমা করে তাহলে একটা সাইকেলের মূল্য কত? 15,000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে প্রতি মাসে কয়টা করে সাইকেল চুরি হবে? বেশি হলে 2টা বা 3টা। সেক্ষেত্রে বীমা কোম্পানি কি করলো? ছেলেটাকে সাইকেল কিনে দিতে পারলো এবং এদিক দিয়ে বীমা কোম্পানির কি লাভবানও হলো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বীমার ক্ষেত্রে যে উভয় পক্ষই কি লাভবান হয়, একজন হচ্ছে তার চিন্তা থেকে মুক্তি পায়, আরেকজন হচ্ছে আর্থিকভাবে লাভবান হয়। বীমা কোনো বাজি খেলা নয়, বাজি খেলা শুধু একটি পক্ষ লাভবান হবে আরেকটি পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বীমা কোনো বাজি খেলা নয়, এক্ষেত্রে দুইজনই কি লাভবান হয়। ঠিক আছে, দুইজনই কি লাভবান হয়, একজন হচ্ছে আর্থিকভাবে লাভবান হয়, আরেকজন কি তার চিন্তা মুক্ত হয় এবং তার ঝুঁকিটা হ্রাস পায়। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে বীমা কি করে? আমাদের ঝুঁকিগত প্রতিবন্ধকতাগুলো কি দূর করে থাকে। আশা করি তোমরা বীমাটা বুঝেছো। আমি তারপর সংজ্ঞাটা একটু সংজ্ঞায় চলে যাই। সংজ্ঞাটা বলেছে হচ্ছে বীমা হলো এক ধরনের লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়াম বা সেরামির বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে। বীমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। বীমা অবশ্যই কি হবে? একটি লিখিত চুক্তি হবে। বীমা একটি লিখিত চুক্তি, 1 নাম্বার। ঠিক আছে, কি সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার, এটা একটু খেয়াল করো। ঠিক আছে, এবং এটা কি হবে? প্রিমিয়াম বা স্যালামির, অবশ্যই প্রিমিয়াম বা স্যালামির বিনিময়ে কি করে? কাজ করে। বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কি করে? অর্পণ করে থাকে। তোমরা একটু দেখো, বীমা একটি লিখিত চুক্তি হতে হবে, প্রিমিয়াম বা স্যালামির বিনিময়ে হতে হবে এবং সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার কি একজন ব্যক্তি আরেকজন কি করে? প্রদান করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম বীমা সংজ্ঞাতে যে বীমা হলো এক ধরনের লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা হচ্ছে যিনি বীমা করে, যিনি কে বীমা করে, আর বীমাকারী হচ্ছে বীমা কোম্পানি। এটা উনি হচ্ছে কি? বীমা কোম্পানি। ঠিক আছে, বীমা কোম্পানি। বীমা গ্রহীতা কি? যে ব্যক্তি বীমা করে বা বীমার প্রিমিয়াম প্রদান করে, আর যিনি বীমা প্রিমিয়াম গ্রহণ করে সে হচ্ছে বীমা কোম্পানি। যিনি ঝুঁকি প্রদান করে তিনি হচ্ছে বীমা গ্রহীতা, আর যিনি ঝুঁকি গ্রহণ করে তিনি হচ্ছে বীমাকারী। বুঝতে পারছো? যে তাহলে কি আমরা সংগঠনে আবার একটু বলি যে বীমা হলো এক ধরনের লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা মানে যে বীমা করে নির্দিষ্ট প্রিমিয়াম মানে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, প্রিমিয়াম বা স্যালামির বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি, যে জিনিসটা নিয়ে সে চিন্তিত আছেন, ঠিক আছে, যেটা নিয়ে সে খুবই টেনশনে আছেন, সেই টেনশনটা মুক্তি করার জন্য কি করে? তার ঝুঁকি বা বিপদের ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে থাকে। তাহলে বীমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। বুঝতে পারছো? যে আমরা বুঝতে পেরেছো কিনা জানি না, আমি চেষ্টা করেছি যতটুকু বোঝানো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকটু বলি, যেমন ধরো একজন লোকের একটা জাহাজ আছে, জাহাজের মূল্য 5 কোটি টাকা। এখন যে কোনো সময় সামুদ্রিক ঝড়ের কারণে কি হতে পারে? জাহাজটি কি করে হতে পারে? ডুবে যেতে পারে বা ধ্বংস বিধ্বস্ত হতে পারে, বা জলদস্যুরা জাহাজের ভিতরে যে জিনিসপত্র আছে সেগুলো কি করতে পারে? চুরি বা ডাকাতি বা ছিনতাই করে নিতে পারে। সেক্ষেত্রে লোকটি কি বেশ চিন্তিত। তখন ওই জাহাজের উপর যদি লোকটি বীমা করে থাকে তাহলে কিন্তু সে চিন্তিত হবে না, কারণ কি জাহাজ যখন ডুবে যাবে বা জলদস্যুদের কবলে পড়বে বা ধাক্কা লেগে কোনো জিনিস নষ্ট হয়ে যাবে তখন কি করবে? বীমা কোম্পানি কি করবে? তার এই ক্ষতির ভার বহন করবে। তাহলে কি লোকটি কি চিন্তা না, খুব সহজে মাথা মানে চিন্তা ঝেড়ে সে তার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবে। আচ্ছা, আশা করছি তোমরা বীমা কিটা বুঝতে পেরেছো। এরপর আমি আলোচনা করব হচ্ছে বীমার ইতিহাস। বীমার ইতিহাসকে আমি 4টি ভাগে ভাগ করেছি। বীমার ইতিহাসকে আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে প্রাচীন যুগ,
প্রাচীন যুগ, ঠিক আছে, প্রাচীন যুগে বীমা ব্যবসায় আচ্ছা শিক্ষার্থীরা, প্রাচীনকালে বীমার উৎপত্তি সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে খ্রিস্টপূর্ব 9 শতাব্দে ভূসাগরীয় দেশগুলোতে যে সকল সভ্যতার উন্মেষ ঘটেছিল সেখান থেকে কিছুটা বীমার আবির্ভাব লক্ষ্য করা যায়। যেমন ব্যাবিলন সভ্যতায়, তারপর গ্রিক সভ্যতায়, সেখানে কিছু বীমার আবির্ভাব লক্ষ্য করা যায়। সেই সময়ে বন্ডসের প্রচলন চালু হয়েছিল। তারপর হচ্ছে মধ্যযুগ। মূলত মধ্যযুগেই বীমা ব্যবসার আবির্ভাব লক্ষ্য করা যায়। সেই সময় মধ্যযুগের মাঝামাঝিতে যখন ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রচলন ঘটে তখনই মূলত বীমা ব্যবসার কি বেশ আবির্ভাব মানে প্রথম বীমা ব্যবসার কি প্রচলন চালু হয়। যখন ভূসাগরীয় পার্শ্ববর্তী দেশসমূহ যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, তুরস্ক ইত্যাদি দেশগুলোতে নৌ বাণিজ্য প্রসিদ্ধ লাভ করে। ইতিহাস থেকে যতটুকু জানা যায় 1182 সালে ফ্রান্স থেকে বিতাড়িত ইহুদিগণ কি করেন, সর্বপ্রথম কি বীমা ব্যবসার প্রচলন ঘটায়। সেটা কোন যুগে হয়? মধ্য যুগে। সর্বপ্রথম কোন বীমা হয়? নৌবীমা। সর্বপ্রথম 1182 সালে ফ্রান্স থেকে বিতাড়িত ইহুদিগণ সর্বপ্রথম নৌবীমা ব্যবসার প্রচলন চালু করে। কারণ তখন নৌ বাণিজ্যের নৌপথে বেশ প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বেশ কি করতে হতো, ক্ষয়ক্ষতি হতো, যেমন জলদস্যু, ঘূর্ণিঝড়, তারপরে হচ্ছে ইত্যাদি দেখা যেত। এজন্য তখন 1182 সালে সর্বপ্রথম কি করা হয়, সর্বপ্রথম ফ্রান্সের বিতাড়িত ইহুদিগণ 1182 সালে তারা কি করে, নৌবীমার প্রচলন চালু করে। তারপর হচ্ছে আস্তে আস্তে নৌবীমার প্রচলন আরো ব্যাপক আকার লাভ করে। তখন ইংল্যান্ড যে সকল ব্যক্তিরা ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে ইংল্যান্ডে এসে তারা জমাট হয়, তখন তারা তাদের ব্যবসা চালু করে। তখন এখন নৌবীমাকে আরো বেশি প্রসার করার জন্য, আরো বেশি ব্যাপক করার জন্য তখন এডওয়ার্ড লয়েডস নামে একজন ব্যক্তি তিনি কি করেন, একটি বীমা প্রতিষ্ঠান গঠন করেন। তিনি কিভাবে করলেন, তিনি তার একটা কফি শপ ছিল এখানে, যে নৌ বন্দরে তার একটি কফি শপ ছিল। সে কি করতো, কোন জাহাজটি কখন আসতেছে, কখন যাচ্ছে এবং জাহাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নিয়ে তিনি কি করতেন, সেগুলো তিনি কি করতেন, লিখে রাখতেন বা টুকে রাখতেন। বা যার কারণে তিনি কি করলেন, সেই সময় যে তিনি ভাবলেন যে প্রতি বছরে যে বেশি না বা একটা বা দুইটা জাহাজ কি হয়, বিধ্বস্ত হয়। আর এই নিয়ে জাহাজ মালিকরা বেশ চিন্তিত থাকে, তারা সারা বছরে চিন্তিত থাকে। তাদের এই চিন্তা মুক্ত করার জন্য এডওয়ার্ড লয়েডস সর্বপ্রথম কি করেন, একটা সাময়িকী কি করেন, প্রকাশ করেন। সে সাময়িকীর নাম হচ্ছে কি লয়েডস লিস্ট। তারপর তিনি দ্য লয়েডস অ্যাসুরেন্স এবং দ্য রয়্যাল অ্যাক্সেস নামে কি করা হয়, 1720 সালে এই কি করা হয়, এই দুটি কোম্পানি গঠন করা হয়, বীমা কোম্পানি গঠিত হয়ে থাকে। তারপরে 1771 সালে নৌবীমার দায়গ্রাহকগণ ও দালালগণ একত্রিত হয়ে অ্যাসোসিয়েশন অফ লয়েডস আন্ডাররাইটার নামে একটি বীমা সমিতি গঠন করেন। 1774 সালে তারা সমিতির সদস্য প্রথার প্রবর্তন করে এবং 1779 খ্রিস্টাব্দে বীমাপত্রের গঠন পুনর্নির্ধারণ করে প্রতিষ্ঠানকে কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত করে। এটি সর্বপ্রথম কি বীমা কোম্পানি, যেটার নাম কি অ্যাসোসিয়েশন অফ লয়েডস আন্ডাররাইটার। 1720 সালে ইংল্যান্ডে
লয়ার্স লয়ার্স অ্যাক্টস 1771 সালে ইংল্যান্ডে লয়ার্স অ্যাক্টস নামে একটি কি করা হয়, বীমা আইন পাশ করা হয়ে থাকে। আচ্ছা, এই সময়ে আবার 1666 সালে লন্ডনে খুব বড় ধরনের একটি অগ্নিকাণ্ড দেখা দেয়, যেখানে 4 রাত 4 দিন আগুন জ্বলেছিল এবং 13,000-এর বেশি পরিবার কি ধ্বংস হয়েছিল। এর বিমাটি 1616 সাল থেকে অগ্নি বিমার কি আবির্ভাব বা বিমা দরকার, অগ্নি বিমা করা দরকার, এটার প্রচলন চালু হয়। তারপরে 1680 সাল থেকে অগ্নি বিমার ক্ষতিপূরণ দেওয়া শুরু হয় এবং অগ্নি অফিস নামে একটি অফিস প্রতিষ্ঠা করা হয়। আর অগ্নি বিমার জনক হচ্ছে নিকোলাস বারবন। 1720 সালে ইংল্যান্ডে ফায়ার ইন্স্যুরেন্স অ্যাক্ট নামে একটি কি পূর্ণাঙ্গ অগ্নি বিমার আইন কি প্রচলন করা হয়। এই সব কিছুই কি মূলত কোথায় কখন হয়, মধ্যযুগে দেখা দেয়। সবকিছু কি মধ্যযুগে। তাহলে মধ্যযুগে কোন কোন বিমার বেশ প্রচলন চালু হয়, নৌ বিমা আর অগ্নি বিমা। তাহলে আমরা বলতে পারি কত, 1666 সাল, আর এটা হচ্ছে 1180। ঠিক আছে, তাহলে 1180 না, 1182 সাল। তাহলে নৌ বিমা কত সাল থেকে প্রচলন শুরু হয়, 1182। অগ্নি বিমা 1666 সাল থেকে। তাহলে মধ্যযুগে আমরা 2 ধরনের বিমার কি আবির্ভাব লক্ষ্য করে থাকি। তারপর আছে শিল্প বিপ্লব যুগের বিমা ব্যবসা। শিল্প বিপ্লব আমরা জানি 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত কি শিল্প বিপ্লব যুগ। ঠিক আছে, শিল্প যুগ যেটাকে বলে, যখন বাষ্প ইঞ্জিন চালু হয়েছিল তখন কি শিল্প বিপ্লব যুগ শুরু হয়। তখন ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রচার লক্ষ্য করা যায়। এই সময় মূলত জীবন বীমা স্বল্প আকারে কি তাদের জীবন বীমা স্বল্প আকারের কি প্রচলন ঘটেছিল। 16 শতাব্দীতে জীবন বীমার সর্বপ্রথম কি তার আবির্ভাব ঘটে। এরপরে ধরো সামাজিক বীমার প্রচলন হয়, রুগ্ন বীমার প্রচলন হয়, বিকলাঙ্গ বা বার্ধক্য বীমার প্রচলন হয় কোন যুগে, হচ্ছে শিল্প বিপ্লব যুগে। আর আধুনিক যুগে হচ্ছে যেমন যানবাহন বীমা, শস্য বীমা, দুর্ঘটনা বীমা, এগুলোর প্রচলন হয়। আশা করি তোমরা বীমার ইতিহাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যেহেতু পাঠ্য বই খালিকুজ্জামানের বই, তোমরা খালিকুজ্জামানের বই থেকে আরো বিস্তারিত জেনে নিবে। সময় স্বল্পতার জন্য আমি সম্পূর্ণটা ভালোভাবে আলোচনা করতে পারলাম না। এখন আমরা আলোচনা করব বীমার মূলনীতি নিয়ে। বীমার মূলনীতি। ব্যবসায় পরিচালনা করার জন্য অবশ্যই কিছু নীতি দরকার, কোনো নিয়ম কানুন দরকার। নিয়ম কানুন ছাড়া কিন্তু কোনো কিছু সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তেমনি বীমা একটা ব্যবসা, এর জন্য বীমারও কিছু মূলনীতি রয়েছে। এই মূলনীতিগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকেই মূলত পরীক্ষার সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তাই এগুলা খুব ভালোভাবে আয়ত্তে রাখা দরকার। বীমার মূলনীতির মধ্যে প্রথমত রয়েছে সেটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি। বীমাযোগ্য স্বার্থ, বীমা যে বিষয়টা যে করবে, বীমাকৃত বিষয়বস্তু যে বীমা করবে, যে বীমা গ্রহীতা, তার যদি বীমার বিষয়বস্তুর উপর কোনো স্বার্থ না থাকে তাহলে সেটা বীমা হবে না, বা এটা বীমা বলে গণ্যই হবে না। ঠিক আছে, অবশ্যই বীমার বিষয়, যে বীমা গ্রহীতা যে বিষয়টি নিয়ে বীমা করবে তার সেটাকে একটা স্বার্থ থাকতে হবে। এখন বীমা গ্রহীতা তার বাড়িটি কি করেছেন, বীমা করেছেন। যেমন রফিক সাহেব তার বাড়িটি বীমা করেছেন, তাহলে রফিক সাহেবের বাড়ি সে বীমা করেছেন, সেখানে তার একটা স্বার্থ আছে। তার নিজের বাড়ি সে বীমা করতেই পারে, কারণ তার একটা ঝুঁকি থেকেই যায় এখানে। কিন্তু রফিক সাহেবের বাড়ি কিন্তু করিম সাহেব বীমা করতে পারবেন না, কারণ এখানে তার কোনো স্বার্থ নেই, কারণ একজনের বাড়ি আরেকজন আমি বীমা করতে পারবো না। তবে রফিক সাহেবের বাড়ি করিম সাহেব কখন বীমা করতে পারবেন, যখন রফিক সাহেব বাড়িটি তার কাছে যদি বন্ধক রাখে, তাহলে বন্ধক জমির মধ্যে জমিকে কি করতে পারে, বীমা করতে পারবে ঝুঁকি দূর করার জন্য। তাহলে বুঝতে পারছো যে বীমা করবে তার অবশ্যই বীমার বিষয়বস্তুর একটা স্বার্থ থাকতে হবে, স্বার্থ ছাড়া সে বীমা করতে পারবে না। তাহলে বীমাযোগ্য অবশ্যই, এটা হলো সর্বপ্রথম এবং মূল একটা নীতি, যে ব্যক্তি বীমা করবে তার অবশ্যই বীমার বিষয়বস্তুর উপর একটা স্বার্থ থাকতে হবে।
নেক্সট আমরা সদিশ্বাসের সম্পর্ক। বীমা ব্যবসার সদিশ্বাসের সম্পর্ক থাকতে হবে। সদিশ্বাস মানে বলতে বোঝায় বিশ্বাসের সম্পর্ক। বীমা ব্যবসায় কি বিশ্বাসের সম্পর্ক। আমরা যে জিনিসটা নিয়ে বীমা করব সেটা সকল প্রকার তথ্য বীমাকারীকে দিতে হবে। বীমা গ্রহীতার সকল যে বিষয়বস্তুতে সে বীমা করবে তার সকল তথ্য, কোনো তথ্য লুকানো যাবে না। ধরো জামাল সাহেব তার জাহাজ বীমা করেছে এ কোম্পানির নিকট। যখন তার জাহাজটি ডুবে যায় তখন এই কোম্পানি যখন জানতে পারে জামাল সাহেব শুধু তার নিকটই কি করেনি, বীমা করেনি, সে বি কোম্পানির নিকটে বীমা করেছেন, কিন্তু সে জামাল সাহেব কিন্তু এই কোম্পানিকে জানায়নি যে সে বি কোম্পানিকে দিয়েও তার এই জাহাজটিকে বীমা করেছেন। যার ফলে কি হলো, এখানে কিন্তু সদিশ্বাসের সম্পর্কটা থাকলো না। সে সকল প্রকার তথ্য কি করলো, এই কোম্পানিকে দিল না, কারণ সে যে আরেকটা কোম্পানিকে এই সেম যে একই জিনিসের উপর আবার আরেকটি বীমা করেছেন এই তথ্যটা কিন্তু দেয়নি। সেক্ষেত্রে সেটা কি সদিশ্বাস মানে বিশ্বাসের চুক্তি হলো না। তাহলে কি অবশ্যই বীমা ব্যবসার মধ্যে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে কি থাকতে হবে, বিশেষ সম্পর্ক থাকতে হবে। বিশেষ সম্পর্ক বলতে আমরা এটাই বুঝি যে সকল প্রকার তথ্য বীমা কোম্পানিকে দিতে হবে উক্ত বিষয়বস্তুর। তারপর হচ্ছে নেক্সট 3 নাম্বার হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। বীমা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি। অবশ্যই ক্ষতিপূরণের চুক্তি বীমা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের চুক্তি। তোমাদের এটা নিয়ে বলা হয়নি বীমার প্রকারভেদ। আমরা মূলত বীমার প্রকারভেদ সম্পর্কে এতটুকু বেশি জানি, যেটা হচ্ছে যে আমরা অগ্নি বীমা, নৌ বীমা, জীবন বীমা, একমাত্র জীবনের কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় না। কিন্তু এখানে বীমা কিন্তু বলেনি যে বীমা ক্ষতিপূরণের চুক্তি, বীমা বলেছে বীমা আর্থিক ক্ষতিপূরণের চুক্তি, মানে কি অর্থ দিয়ে সে তার ক্ষতিপূরণ করবে। যেমন নৌপথে যদি ক্ষতিগ্রস্ত, নৌপথে জাহাজ বা জাহাজের মালামাল বা ভাড়া মাসুল এগুলো ক্ষতিগ্রস্ত হয়, বীমা কোম্পানি সেটা পূরণ করবে। আবার হচ্ছে অগ্নিকাণ্ডের ফলে যদি বাড়িঘর বা কারখানা ধ্বংস হয় বা কারখানার মালামাল, ভিতরের মালামাল ধ্বংস হয়, সেক্ষেত্রে সেটা বীমা কোম্পানি আর্থিকভাবে সহায়তা করবে। এবং মানুষের মৃত্যুর পরে তাকে আর্থিক সহায়তা দিবে। ঠিক আছে, তাহলে বীমা কোম্পানি কি বলেছে, আর্থিক ক্ষতিপূরণের চুক্তি। বীমা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের একটি চুক্তি। তারপর হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। 4 নাম্বার হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। বীমা হচ্ছে একটি বীমা অবশ্যই যে বিষয়টি নিয়ে বীমা করা হবে সেই অর্থই পরিশোধ করবে বীমা কোম্পানি। যদি বলে, ধরো আমি আগে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো মিস্টার জামাল সাহেব তার জাহাজের বীমা করেছেন, শুধু জাহাজ যদি ধাক্কা লেগে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়, জাহাজের মালামাল ধ্বংস হয় বা নষ্ট হয়, সেই জন্য কি করবে বীমা কোম্পানি তাকে কি করবে, অর্থ পরিশোধ করবে, যদি কি ধাক্কা লাগার ফলে। কিন্তু জামাল সাহেবের জাহাজটি একটি বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগার ফলে 5 দিন ওইখানে কি ছিল, স্থায়ী ছিল, ওইটা 5 দিন পর উদ্ধার করা হয়, যার ফলে ওই জাহাজে যে কমলা লেবু ছিল সেগুলো 5 দিনের মধ্যে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নষ্ট কিন্তু ধাক্কা লাগার ফলে হয়নি, জাহাজটা উদ্ধারের সময় যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়ের ভিতরে কি কমলা লেবু নষ্ট হয়েছে, তাহলে সেই কমলা লেবুর যে খরচটা, যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু বীমা কোম্পানি বহন করবে না। যদি ধাক্কা লাগার ফলে কমলা লেবু নষ্ট বা ধ্বংস হতো, সেক্ষেত্রে বীমা কোম্পানি কি তার অর্থ পরিশোধ করতো, কিন্তু সেটা হয়নি, যার কারণে বীমা কোম্পানি কি তার অর্থ পরিশোধ করবে না, বীমা অর্থ পরিশোধ করবে না। তাহলে বুঝতে পারছো যে প্রত্যক্ষ কারণের জন্য যদি কোনো কিছু ধ্বংস বা নষ্ট হয়, সেক্ষেত্রে বীমা কি করবে, তার অর্থ পরিশোধ করবে, কিন্তু পরোক্ষ কারণের জন্য কি বীমা অর্থ পরিশোধ করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যক্ষ কারণের নীতি। তারপর হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি, খুবই ইম্পর্টেন্ট একটা নীতি, আনুপাতিক অংশগ্রহণের নীতি।
আচ্ছা, আনুপাতিক অংশগ্রহণের নীতি হচ্ছে যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে আমি আমার বা সম্পত্তি বা সহায় সম্পত্তি একটি কোম্পানির নিকট বীমা না করব না, আমি 2টি কোম্পানির নিকট বীমা করব বা 3টি কোম্পানির নিকট বীমা করব, তাহলে যদি উক্ত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে 3টি কোম্পানি বা 2টি কোম্পানি বীমার কি ক্ষতি হলে সেই অর্থ 2টি কোম্পানি সমানভাবে বন্টন করে তারপর কি করবে, সেই অর্থ পরিশোধ করবে। ধরো মিস্টার সরকার তিনি কি করলেন, তার একটি বাড়ি আছে, বাড়িটির মূল্য হচ্ছে 10 কোটি টাকা, তিনি এই বাড়িটির জন্য একটি বীমা করলেন। এখন তার বাড়িটি তিনি 2টি কোম্পানির নিকট বীমা করেছেন। এখন বাড়ির কিছু অংশ 2 কোটি টাকার অংশ কি হলো, ক্ষতিগ্রস্ত হলো। তখন কি করলো, আনুপাতিক হারে বীমা কোম্পানি 2টি কোম্পানি যেহেতু বীমা করেছেন, সেই আনুপাতিক হারে কি করবে, 2 লক্ষ টাকা ভাগ করে 2 কোটি টাকা ভাগ করে তারা 1 কোটি টাকা করে পরিশোধ করবে। আবার একটু বলি যে সরকার সাহেব বাড়ির মূল্য হচ্ছে 10 কোটি, ক্ষতির পরিমাণ হচ্ছে 2 কোটি। তাহলে খেয়াল করো, ক্ষতিগ্রস্ত তাহলে তিনি কয়টি কোম্পানির নিকট বীমা করেছেন, 2টি, তাহলে এ ও বি 2 কোম্পানি, তাহলে ক্ষতি কি এক কোম্পানি বহন করবে না, 2 কোম্পানি মিলেই বহন করবে। তাহলে এ কোম্পানি কত টাকা বহন করবে, 1 কোটি, আর বি কোম্পানি বহন করবে কি 1 কোটি। তাহলে এই আনুপাতিক হারে তারা কি 2টি কোম্পানি কি তাদের অর্থ কি বহন করবে, সেটাই হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। যে যদি একাধিক কোম্পানিতে বীমা করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হলে একাধিক কোম্পানি আনুপাতিক হারে কি তাদের ক্ষতির ভার বহন করবে, সেটাই হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে স্থলাভিষিকরণের নীতি, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট নীতি হচ্ছে স্থলাভিষিকরণের নীতি। পরীক্ষায় খুব বেশি আসে, স্থলাভিষিকরণের নীতি খুবই বেশি আসে। স্থলাভিষিকরণের নীতি আচ্ছা, হোয়াট ইজ স্থলাভিষিকরণ, এটা কি স্থলাভিষিকরণের নীতিটা কি? যখন বীমা কোম্পানির নিকট তোমরা যেমন একটা জাহাজের যদি আমি বীমা করি, তখন জাহাজটা ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতির সম্পূর্ণ টাকা বীমা কোম্পানি কি করলো, পরিশোধ করলো। করার পর জাহাজের যে অবশিষ্ট অংশটা রেখে থাকবে সেটা বীমা কোম্পানির, ঠিক আছে। যেমন ধরো একটা বাড়ির যদি আমি বীমা করি, তাহলে বাড়িটা যদি আগুন লাগে, তাহলে আগুন লাগার ফলে এই বাড়ির যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ বীমা কোম্পানি পরিশোধ করেছে, কিন্তু এই বাড়ির পুরার কারণে যে ছাই অবশিষ্ট রয়েছে এটা কিন্তু বাড়ির মালিকের কোনো অধিকার নেই, কারণ এটা বীমা কোম্পানি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছে। তাহলে এই ছাই টাকার বীমা কোম্পানি, বুঝতে পেরেছো? স্থলাভিষিকরণের নীতি হচ্ছে এটা, যে ক্ষতি পূরণ করার পর বীমা করা অংশ যেটুকু বাকি থাকবে সেটা সম্পূর্ণই কি বীমা কোম্পানির, এটা হচ্ছে স্থলাভিষিকরণের নীতি। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে বিপুল সংখ্যার পলিসি গ্রহণের নীতি। বীমা গ্রহীতা একাধিক পলিসির মাধ্যমে বীমা করতে পারে, সেই ক্ষেত্রে বীমার পরিমাণ কম হয়ে থাকে। সম্ভাব্য নীতি, সম্ভাব্যতার নীতি হচ্ছে বীমা কোম্পানি আদৌ উক্ত ক্ষতির ভার গ্রহণ করবে কি করবে না, এটা ভাবা বা চিন্তা করা, হ্যাঁ, এটা কি আদৌ সে ক্ষতির ভার বহন করতে পারবে কি পারবে না, সেটাই হচ্ছে সম্ভাবনা নীতি। তারপরে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। বীমা কোম্পানির আদৌ এই ধরো 10 কোটি টাকার একটা বীমা করা হলো, যে 10 কোটি টাকার বীমার ভার সে আদৌ গ্রহণ করতে পারবে কিনা, এত বড় বীমার ঝুঁকি তার গ্রহণের সামর্থ্য আছে কিনা, সেটা হচ্ছে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। সেক্ষেত্রে বীমা কোম্পানি যদি বীমাটা গ্রহণও করে থাকে তাহলে সেক্ষেত্রে সে পুনর্বীমা করতে পারে। পুনর্বীমা হচ্ছে যে বীমা কোম্পানি যদি তার ঝুঁকির ভার বহন না করতে পারে তাহলে সে আরেকটা বীমা কোম্পানিকে তার ঝুঁকির ভারকে অর্পণ করে দেয়, সেটা হচ্ছে পুনর্বীমা। দ্রুত সারাধানের নীতি,
দ্রুত সাড়াদানের নীতি হচ্ছে যখন কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তখন তাকে সাথে সাথে বা যত তাড়াতাড়ি সম্ভব তার কাজে সাড়া দান করা। কারণ হচ্ছে মানুষ বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য বা থেকে আমরা বিপদে যখন পড়ি তখন যদি সাথে সাথে রক্ষা না পাই বা তা থেকে যদি সাথে সাথে মুক্তি না পাই তখন বিমা করে তো কোনো লাভ নেই। এর জন্য যখন মানুষ বিপদে পড়বে তখন বিমাকারী যাতে তাড়াতাড়ি তাকে সাড়া দান করে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে বিমার আরেকটি মূল নীতি। সময় স্বল্পতার কারণে তোমাদের বেশি আলোচনা করা যাচ্ছে না। আগামী ক্লাসে তোমাদের বিমার প্রকারভেদ এবং আনুষঙ্গিক আরও বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।